দেশের অবস্থা ভালো না। বিজেপি বিষ ছড়াচ্ছে, আগুন ছড়াচ্ছে। দেশ ছারখার হয়ে যাবে এই বিজেপি চললে। এই বিজেপি গরিব মানুষের ডাল রুটি নিয়ে টান দিয়েছে। এই বিজেপিকে সরাতে হবে। বিজেপি হটাও। আমাদের রাজ্যের অবস্থা ভয়ঙ্কর। একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। এ রাজ্য এখন দেউলিয়া, মানুষের ভবিষ্যৎ নেই। রাজ্যের উন্নয়নের স্বার্থে সিঙ্গুরের জমি নিয়ে অচলাবস্থা কাটাতে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনাতেও বসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার 2 বছরের মধ্যেই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই হেরেছিল পশ্চিমবঙ্গে প্রায় 3.5 দশক ধরে ক্ষমতায় থাকা বামপন্থীরা। আরো নির্দিষ্ট করে বললেন সিপিএম। নতুন শতাব্দীর শুরুতে মুখ্যমন্ত্রী হিসেবে যাত্রা শুরু করে 1 দশকের একটু বেশি সময়ের মধ্যে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে বুদ্ধদেব ভট্টাচার্য সব অর্থেই ছিলেন বিতর্কিত। জ্যোতি বসুর লেগাসি আর পোশাক থেকে লেখা সব অর্থেই আদ্যন্ত বাঙালি বুদ্ধদেব ভট্টাচার্য রয়ে যাবেন বাঙালির মননে। আমার বলছি বন্ধু, আমাদের যদি ওরা মারেও, আক্রান্তও করে, অ্যারেস্টও করে, বদনামও করে, দুর্নামও করে, চক্রান্তও করে, ষড়যন্ত্রও করে, তাও বলি এই কুৎসার জবাব মানুষ দেবে এবং কোনো অশান্তির মধ্যে আমরা যাইনি এবং যাব না। এই সিঙ্গুরে এতদিনে কি হতো? বিশাল কারখানা মাথা দাঁড়ালো, বিশাল কারখানা, তার সঙ্গে যন্ত্রাংশের কারখানা, অ্যান্সিলিয়ারিজ যাকে বলে। সিঙ্গুরের চেহারা পাল্টে যেত, হুগলি জেলার চেহারা পাল্টে যেত। আমরা একটু করেছিলাম, আমরা আবার পারবো, আমরা আবার পারবো, আমরা ওই পথেই যাবো। এই ভুল আমি আর করবো না। উত্তর কলকাতার মধ্যবিত্ত পরিবারে বুদ্ধদেব যখন যুব রাজনীতিতে উত্তম কুমার, তখন থেকেই নজরে সবার। সেইভাবে ছাত্র রাজনীতি করেননি, কিন্তু নেতৃত্বের নজরে ছিলেন সবসময়। প্রমোদ দাশগুপ্তর ভাব শিষ্য এবং বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো হিসেবে দলীয় রাজনীতিতে বুদ্ধদেব ভট্টাচার্য মানেই ছিল একটা আলাদা ব্যাপার। প্রেসিডেন্সির বাংলায় অনার্স, সেখান থেকেই খাদ্য আন্দোলনে যোগদান। তারপর 68-র সেই তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম স্লোগানে গলা মেলানো। ভাঙা বাম রাজনীতিতে তখনই জন্ম ডিওয়াইএফআই বা ডেমোক্রেটিক ইউথ ফেডারেশনের দীনেশ মজুমদারের হাতে। আর সেই সংগঠনের প্রথম রাজ্য সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখন কাঁপাচ্ছেন বিমান বসু, অনিল বিশ্বাস, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, রমলা চক্রবর্তী, প্রভাস পাদিকাররা। সেই সময় অনেকটাই পার্টি অফিস কেন্দ্রিক কাজে ব্যস্ত থাকতেন বুদ্ধদেব। লেখাপড়া আর বুদ্ধদেব ভট্টাচার্য প্রায় একই রকম সমর্থক তখন পার্টির অন্তরে। ৭৭-এর নির্বাচনে প্রথম লড়াই কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে। বিরুদ্ধে সেই সময়ের কংগ্রেস রাজনীতির স্ট্রং ম্যান প্রফুল্ল কান্তি ঘোষ, কংগ্রেসে পরিচিত শত ঘোষ। সেই শুরু সংসদীয় রাজনীতিতে বুদ্ধদেব ভট্টাচার্যের যাত্রা। ছিলেন তথ্য সংস্কৃতি মন্ত্রী, পুলিশ মন্ত্রী আর তারপরে জ্যোতি বসুর উত্তরসূরি রাজ্যের মুখ্যমন্ত্রী। মাঝে বিতর্কিত মন্তব্যে তা নিয়ে প্রচুর জলঘোলা। আবারও সেই বই খাতা সম্বল করেই আশ্রয় করেছেন আলিমুদ্দিন স্ট্রিটের লাইব্রেরিকে। আর দলের কমরেডদের কাছে আপাত মস্তক সফেদ বুদ্ধদা মানে একটা অন্য কিছু। নেতাজির মতো ঘটনা ঘটে গেছিল, অন্যায়। আমাদের ছেলেরা ভুল করেছিল, নেতাজিতে ভীষণ ভুল। ওরা কি করেছে? দিনের পর দিন করেছে। একবারও তো বলেনি অন্যায় করেছে, ভুল করেছি। আমি তো ভুল করলে, অন্যায় করলে মনে করুন, আগে বলছে নন্দীগ্রাম নিয়ে আপনি তখন বলেছিলেন আমি দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ করছি, আবার করছি। কেন? কয়েকজন তৃণমূল নেতা এবং মাওবাদীদের জন্য কয়েকজন নিরীহ মানুষ মারা গেল।
দুঃখ প্রকাশ করবো না। মঞ্চে বক্তব্য রাখার আগে হাত থেকে ঘড়িটা খুলে রাখতেন, মুঠোয় নিতেন, মাঝে মধ্যে চুলে হাত বোলাতেন। খুব উত্তেজিত হয়ে গেলে কথা আটকে যায় জানতেন নিজেও, কিন্তু তা কখনো তার জনপ্রিয়তায়, তার বক্তৃতায় প্রভাব ফেলত না। কিছু অশুভ শক্তি ভীষণ দাপট দেয়, ভীষণ দাপট। তখন মনে হয় এই যে আমাদের পরিবেশ, এই যে বইমেলা, এই যে ফিল্ম ফেস্টিভ্যাল, এই যে নাট্য উৎসব, এই যে গ্রুপ থিয়েটার, লিটল ম্যাগাজিন, এই সব কিছু থাকবে তো। আমি আশাবাদী এই অর্থে আমি মনে করি একে কেউ নষ্ট করতে পারে না। এক এক সময় মনে হয় সব বোধহয় শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল, কিন্তু তখনও রবীন্দ্রনাথ আবার ফিরে আসেন আমাদের চিন্তায়। রবীন্দ্রনাথ একটা জায়গায় গানে লিখছেন, ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুকে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। এই বিশ্বাস নিয়েই আমরা আছি, এই বিশ্বাস নিয়ে আমরা চলি। আসলে এক একজনের এক এক রকম স্টাইল থাকে রাজনীতিবিদদের। জ্যোতি বসু যেমন অনেক বাক্যই সম্পূর্ণ করতেন না, ভাববার চেয়ে অনেক কথা বলতেন। বুদ্ধদেব বাবু ছিলেন ঠিক উল্টো, বলতেন সরাসরি। তা যে মাদ্রাসার উন্নয়ন নিয়েই হোক বা বিরোধীদের দুর্নীতি, এমনকি দলের কিছু নেতা কর্মীর কাজের সমালোচনাও। আসলে নিজে সৎ বলে একটা গর্ব ছিল শ্যামপুকুরের বাসিন্দা বুদ্ধদেব ভট্টাচার্যের। এত বড় একটা কারখানা যখন তৈরি হয়ে গেছে, আরেকটু ধরতে পারি না, কিন্তু সেটা প্রমাণিত হয়েছে যাদের সম্পর্কে সেটা বিশ্বাস করেছিলেন, সাধারণ নিয়মে গণতন্ত্রে যেটা হওয়া উচিত, বিরোধীদের সঙ্গে কথা বলেছিলেন, এর কোনো মূল্য, কোনো সম্মান তারা দেয়নি। আমাকে সম্মান দেওয়া দূরের কথা, রাজ্যের স্বার্থ শেষ পর্যন্ত দেখেনি। এটা চলে যাওয়ার পর তো রাজ্যের স্বার্থ ক্ষতি হল। এর থেকে আমি যেটা বলতে চাই আপনাদের কাছে, এই ভুল আমি আর করবো না, আমার শিখতে হবে। যে কারণে শারীরিকভাবে অসুস্থ হওয়ার পর তখন আর বাড়ি থেকে সেভাবে বেরোতে পারতেন না। একে একে ছেড়ে দিয়েছেন পার্টির সব পদ। পলিট ব্যুরো থেকে রাজ্য কমিটি, বামপন্থী রাজনীতিতে যে কমিটির সদস্য হওয়া প্রায় সবার স্বপ্ন, সেই সব পদ হেলায় ছেড়েছিলেন স্রেফ সক্রিয়ভাবে আগের মতো কাজ করতে পারবেন না বলে। পছন্দ করতেন তরুণদের, ঠিক যেমন তিনি এবং তার মতো অন্য তরুণদের পার্টির প্রবীণ নেতা প্রমোদ দাশগুপ্ত বা সরোজ মুখোপাধ্যায় বা হরকিষেণ সিং সুরজিৎ ও জ্যোতি বসুরা তুলে এনেছিলেন। সেই প্রমোদ দাশগুপ্তর মৃতদেহ চীন থেকে নিয়ে আসতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকেই। পাম অ্যাভিনিউয়ের 2 কামরার ফ্ল্যাটে আজীবন কাটিয়ে দেওয়া বুদ্ধদেব ভট্টাচার্য মনে করতেন কমিউনিস্টদের মানুষ প্রথমে দেখেন তার জীবনযাত্রা দিয়ে। বিলাসিতা বলতে ছিল সিগারেট, তার জেরেই সিওপিডি। শেষ পর্যন্ত অক্সিজেন সিলিন্ডার সঙ্গী বলে বাড়ি থেকে বেরোতেন না। মাঝে চোখের গ্লুকোমার চিকিৎসার জন্য পার্টি থেকে বিদেশেও পাঠানো হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। শেষের দিকে খুব দরকারি কিছু লেখার থাকলে অনুলিখনের সাহায্য নিতে হতো। যা নাপাসান ছিল লেখার ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে বুদ্ধদেবের। দলীয় মুখপত্রের কর্মীরা জানতেন সেই কথা। এই খুঁতখুঁতানি আর দূরদর্শিতা তাকে অন্যরকম করে তুলেছিল রাজ্য রাজনীতিতে। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, তার তোলা স্লোগানেই বিতর্ক ছিল দলের অন্তরেই। নন্দীগ্রাম, সিঙ্গুর, নয়াচরে সরকারি নির্দেশে জমি নেওয়া হয়েছিল কিনা, নাকি পার্টিরই কিছু নেতা আগ বাড়িয়ে ব্যবস্থা করতে গিয়ে বিপদ ডেকে এনেছিলেন, তা নিয়ে বিতর্ক রয়েছে প্রচুর। কিন্তু পরমত সহিষ্ণুতার বিরল প্রতিভা ছিল বুদ্ধদেবের। 21শে জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাইটার্স অভিযানে পুলিশি গুলি চালনা নিয়ে অনেক কথা হয়েছে পরবর্তীতে। ঠিক যেমন 2007-এ নন্দীগ্রামে গুলি চালানোর পর তার সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন পূর্বসূরি জ্যোতি বসু।
তার সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল বলে বিভিন্ন সমাজ ও রাজনৈতিক বিশেষজ্ঞরা মত প্রকাশ করলেও পার্টির মধ্যে এবং বাইরে মৃত্যুর দিন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য নেতার নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হতাশায় স্তব্ধ বাক্য, ভাষা চাই আমরা নির্বাক, পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানিতে। রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা, ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুদ্যম সুদীর্ঘ মৌনতা। আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা, পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা। আমি দিব্য চক্ষে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ, দস্যুতায় দীপ্ত কণ্ঠ বিগত দিনের, ধৈর্যের বাঁধন যার ভাঙে দুঃশাসনের আঘাত, যন্ত্রণায় রুদ্ধবাক যে যন্ত্রণা সহায়হীনের, বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা, মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরধার, ধ্বংসের প্রান্তরে বসে আনি দৃঢ় অনাহত আশা, তার জন্ম অনিবার্য, তাকে ফিরে পাবই আবার।